Assalamualaikum, sir. আমরা দেখতে পাচ্ছি যে সকল স্টুডেন্ট আছে আমাদের সাথে। ওয়াসি আয়ান তো 4 এ না, ওয়াসি আয়ান কি 4 এ? এটা 5 স্টুডেন্ট। আচ্ছা, এরপর মুনতাসির আছে, সামিন আছে, সিমিন আছে, খালিদ। তো আমরা জানি যে আমাদের 22 তারিখ থেকে একটা পরীক্ষা আছে, যেটা হচ্ছে ফার্স্ট মিড টার্ম 50 মার্কসের। তো বিজ্ঞান ক্লাস আমরা আজকের পর হয়তো আর পাচ্ছি না। বিজ্ঞান ক্লাস আমরা আজকের পর আর পাওয়ার কোনো সুযোগ আছে বলে আমার মনে হচ্ছে না। তো যাই হোক, যদি পেয়ে যাই সেটা আলহামদুলিল্লাহ। আমরা আজকে বিজ্ঞানের সর্বশেষ যে ক্লাসটা করবো এই অধ্যায়ে অপেক্ষিত। আনমিউট করবে আনমিউট। আমি আনমিউট করি, আবার মিউট হয়ে যাই। LRS ওয়াসিয়ান। আচ্ছা, এখন আমরা আছি, যারা আছি আমাদের একসাথে, আমরা আবার বলছি, আমি আবার বলছি তোমাদের তৃতীয় অধ্যায়ে আজকে আমরা কয়েকটা যোগ কাঠামোবদ্ধ প্রশ্ন পড়বো, ছোট ছোট, বেশি বড় না। তো পরীক্ষায় আমাদের তো তোমরা জানো যে সিলেবাসে লেখা আছে মিড টার্মে 50 মার্কসে কি কি থাকবে। মিড টার্ম 50 মার্কে কি কি থাকবে তুমি সেটা অবশ্যই দেখেছো। আমরা ক্লাস শুরু করার জন্য আমরা 2 মিনিট ওয়েট করি, 2 মিনিট পরে আমরা মূল ক্লাসে চলে আসবো, অর্থাৎ আমরা পেজ শেয়ার করব। তো আমরা এই অধ্যায়ে আছি মাটি। এই অধ্যায়ে আমরা জেনেছি মাটির অনেক প্রকারভেদ, গতকালকে ক্লাসে আমরা জেনেছিলাম। তো ওয়ালাইকুম আসসালাম। মাটির এই বিষয়টা আমরা আর একটু ভালো করে জানবো, যেমন মাটি কি, কেন ক্ষয় হয়, বা ক্ষয় রোধের উপায় কি, বা মাটি কি, মাটিতে কোন সার ব্যবহার করা ভালো হয়, এই বিষয়গুলো আমরা জানবো। তো আমরা আবার বলছি, যেহেতু আমাদের লাস্টের ক্লাস বলতে গেলে আমরা কিছু প্রশ্ন করব তোমাদের কাছ থেকে, তোমরা উত্তর দিবে। ছোট ছোট প্রশ্ন করতে পারি, ছোট ছোট উত্তর দিবে। আমরা দেখতে পাচ্ছি কাঠামোবদ্ধ প্রশ্ন আমাদের তিনটি লিখতে হবে, 5টি থেকে 3টি লিখতে হবে, কেমন? তো যারা শীট পেয়েছো তারা তো দেখেছো, শীটে আছে কিছু প্রশ্ন, নমুনা প্রশ্ন। মূল কাহিনী হলো, তুমি যদি মেইন বইটাই ভালো করে পারো, মেইন বইটা ভালো করে বুঝতে পারো, তাহলে তুমি যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে। মূল বইয়ের উপর ডিপেন্ড করে সবকিছু কি হবে, ক্লিয়ার করা হবে। মূল বই। ওয়াসিয়ায়ান তুমি কি এখানে ক্লাস 4? এটা ক্লাস 4, ওয়াসিয়ায়ান তো ক্লাস 5 এ। ওয়াসিয়ায়ান তুমি লিভ নিয়ে আবার ঢুকো, তাহলে ক্লাস 4 চলে আসবে, 4 চলে আসতো। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, তাহলে আমরা ক্লাসে চলে আসছি, যারা আছো আমাদের সাথে তাদেরকে নিয়ে ক্লাসে আসছি। ওয়াসিয়ায়ান তুমি হয়তো এখানে ভুলে যে কোনো ভাবে চলে আসছো, এটা ওয়াসিয়ায়ান ক্লাস 4 এ তো না। হ্যাঁ, তাহলে আমরা পেজ শেয়ার আসি। সবাই পেজ দেখতে পাচ্ছ? পেজ দেখা যাচ্ছে? ওয়াসিয়ায়ান তুমি কে? তুমি 5 এ? ওয়াসিয়ায়ান স্যার আমি অনেক কষ্ট করে এখন ঢুকছি যে। ঢুকছো? এটা তো 4 এর ক্লাস, এটা 5 এর না তো। আচ্ছা আবার ঢুকো, আবার লিভ নিয়ে ঢুকো, তাহলে 5 এ যাবা। ঠিক আছে। এটা 4 এর ক্লাস। ঠিক আছে, আমরা তাহলে আহ
ঠিক আছে, আমরা সবাই প্রশ্ন দেখতে পাচ্ছি, প্রশ্ন না আর পেজ দেখতে পাচ্ছি, সবাই পেজ দেখা যাচ্ছে? Yes, sir. আচ্ছা, পেজ দেখা যদি যাই তাহলে আমরা পেজটা প্লে করি। প্লেস প্লে করতে হয়, তাহলে পেজ খেলবে। তাহলে আমরা ফার্স্টে প্রশ্ন সবাই লিখবো, মাটি কি? কি কি কারণে মাটি ক্ষয় হয়? মাটি ক্ষয়ের 3টি ক্ষতিকর দিক লেখো। আসছে না। পৃথিবীর উপরিভাগে এখন আসছে অরিত্র, অরিত্র পেজ দেখে নেই। আচ্ছা, তাহলে আমরা দ্রুত লিখবো, আমরা 2টা বা 3টা প্রশ্ন লেখার চেষ্টা করব উত্তর সহ। প্রথম প্রশ্ন এটা, মাটি কি? কি কি কারণে মাটি ক্ষয় হয়? মাটি ক্ষয়ের 3টি ক্ষতিকর দিক লেখো। 3টা এখানে স্টেপ আছে, 3টাতে কত নম্বর জানো? এই যে মাটি কি, এটা লিখলে, মাটি কি লিখলে হচ্ছে তোমার, মাটি কি লিখলে 1 নাম্বার। কি কি কারণে মাটি ক্ষয় হয় এর জন্য 2 নাম্বার। মাটি ক্ষয়ের 3টি ক্ষতিকর দিক এর জন্য 3 নাম্বার। মোট হলো 6 নাম্বার। একটা প্রশ্নে কয় নাম্বার হবে? 6 নাম্বার, খেয়াল করবে। তাহলে আমরা উত্তর চলে আসি এখন। আসলাম, পৃথিবীর উপরিভাগে নরম আবরণ। প্রশ্নগুলো কি লিখবো? হ্যাঁ লিখবে, লিখবে, সব লিখবে। পৃথিবীর উপরিভাগে নরম আবরণী হলো মাটি। এরপরের কোয়েশ্চেন, পরের কোয়েশ্চেন আমরা আছি, কি কি কারণে মাটি ক্ষয় হয়? কি কি কারণে মাটি ক্ষয় হয়? ঠিক আছে, স্যার এই 3টা প্রশ্ন একসাথে করা? হ্যাঁ একসাথে একসাথে। ওকে স্যার। তাহলে আমরা কি কি কারণে মাটি ক্ষয় হয় সেটা জানবো। কি কি কারণে মাটি ক্ষয় হয়? বায়ু প্রবাহ বা অতিবৃষ্টির কারণে মাটির উপরের স্তর সরে গিয়ে মাটি ক্ষয় হয়। বললাম, বায়ু প্রবাহ বা অতিবৃষ্টির কারণে, বায়ু প্রবাহ বা অতিবৃষ্টির কারণে, বায়ু প্রবাহ বা অতিবৃষ্টির কারণে মাটির উপরের স্তরটা যখন সরে যাবে তখন মাটিটা কি হবে? ক্ষয় হবে, মাটি ক্ষয় হবে। পৃথিবীর উপরিভাগে নরম আবরণী হলো মাটি। বায়ু প্রবাহ বা অতি বৃষ্টির কারণে, মানে বেশি বৃষ্টি হলে মাটির উপরের স্তরটা সরে যাবে, তখন মাটি কি হবে? ক্ষয় হবে। এরপর মাটি ক্ষয়ের 3টি ক্ষতিকর দিক। মাটি ক্ষয়ের 3টি ক্ষতিকর দিক।
এক, মাটি ক্ষয় তিনটি ক্ষতিকারক দিক হলো, এক, ক্ষতি হয় যেমন জমি উর্বরতা হারায়, মাটি পানি ধারণ ক্ষমতা হ্রাস পায়, এবং ফসলের উৎপাদন ক্ষমতা কমে যায়। কি বললাম দেখে নাও, জমি উর্বরতা হারায়, মাটির পানি ধারণ ক্ষমতা হ্রাস পায়, এবং ফসলের উৎপাদন ক্ষমতা কমে যায়। ঠিক আছে, অর্থাৎ জমির উর্বরতা হারায়, অর্থাৎ এটা নিচু হয়ে যায়, জমিটা নিচু হয়ে যায়, উর্বরতা হারালে সে নিচু হয়ে যাবে আরো, হ্যাঁ, গর্তের মতো হয়ে যাবে আস্তে আস্তে। পানি ধরে রাখার ক্ষমতা হ্রাস পায়, পানি ধরে রাখতে পারবে না। ফসলের যে উৎপাদন, তুমি ফসল ফলালে সেই ফসলের উৎপাদন ক্ষমতাটা কমে যাবে, কম পরিমাণে ফসল তুমি পাবে। তাহলে এক নাম্বারটা এখানে শেষ। তুমি দেখে নাও, আসলে আসলেই আসলে বড় প্রশ্ন না, মানে বড় প্রশ্ন আমরা বলি বা বই এভাবে তৈরি করা আছে, কিন্তু আসলে সহজ। কেমন? পৃথিবীর উপরিভাগের নরম আবরণী হলো মাটি, বায়ু প্রবাহ বা অতিবৃষ্টির কারণে মাটির উপরের স্তর সরে গিয়ে মাটি ক্ষয় হয়। মাটি ক্ষয়ের তিনটি ক্ষতিকর দিক হলো, জমি উর্বরতা হারায়, মাটির পানি ধারণ ক্ষমতা হ্রাস পায় অর্থাৎ কমে যায়, এবং ফসলের উৎপাদন ক্ষমতা কমে যায়। স্যার এগুলো কি হোমওয়ার্ক থাকবে? হ্যাঁ হ্যাঁ, হোমওয়ার্ক অলরেডি তুমি এখন চেক করলে, এখন দেখবা হোমওয়ার্ক কি আছে, বুঝছো? তুমি এখন চেক করতে পারবে, হোমওয়ার্ক দিয়ে লাইভ হচ্ছে এখন। তাহলে মাটি কি কি কারণে ক্ষয় হয়, মাটি ক্ষয়ের তিনটি ক্ষতিকর দিক দ্রুত লিখে নাও। 2 মিনিট সময় দিলাম, আরো 2 মিনিট সময় দিচ্ছি, যারা রাখতে পারোনি তাদের জন্য। এই 2 মিনিটে আশা করি শেষ হবে, 2 মিনিটে পুরাটাই শেষ হয়, প্রথম থেকে শেষ হয়। আর যার শেষ হয়েছে সে পড়তে থাকো, যার শেষ হয়েছে সে পড়তে থাকো, পড়তে এখানে পড়ে ফেললে আর পড়তে হবে না। অর্থাৎ তোমার এখানে যদি তুমি মুখস্থ করতে পারো বা মনে রাখতে পারো, তাহলে আর তোমাকে পরবর্তীতে কষ্ট কম করতে হবে। স্যার আর কিছু লেখাবেন? অনেক কিছু লেখাবো, যতক্ষণ ঘন্টা পড়বে বা আমাদের টাইম থাকবে 10টা 30 পর্যন্ত, ততক্ষণ তুমি লিখবে। তবে তোমাকে একটা বিষয় খেয়াল করতে হবে যে এখানে অনেক স্টুডেন্ট আছে যারা এখনো লিখছে। তোমার যদি লেখা শেষ হয়ে থাকে তুমি পড়বে, তুমি পড়বে, কয়েকবার পড়বে, আমি জিজ্ঞেস করবো, আমি আজকে শেষ হয়ে হওয়ার পর আবার জিজ্ঞেস করবো। তাহলে মাটি কি কি কারণ ক্ষতি হয়, একটি মাটি ক্ষয় তিনটি ক্ষতিকর দিক। পৃথিবীর উপরিভাগে নরম আবরণী হলো মাটি, বায়ু প্রবাহ বা অতি বৃষ্টির কারণে মাটির উপরের স্তর সরে গিয়ে মাটি ক্ষয় হয়। মাটি ক্ষয়ের তিনটি ক্ষতিকর দিক হলো, জমি উর্বরতা হারায়, মাটির পানি ধারণ ক্ষমতা হ্রাস পায়, এবং ফসলের উৎপাদন ক্ষমতা কমে যায়। স্যার I have finished. ফিনিশ? আচ্ছা, ফিনিশ হলে বললাম না, পড়বে পড়বে, পড়ার কোনো বিকল্প নেই, পড়তে থাকবে।
মুনতাসির কি লিখতেছো তুমি? লিখছো? মুনতাসির। আচ্ছা, আমরা একটু কথা বলি। আমরা কি অন্য পেজে চলে আসবো? কারো বাকি থাকলে রেসপন্স করো। না, কার সিমিন এবং সামিনের একটু বাকি আছে, আর কারো বাকি আছে? স্যার আমার শিহামুলের বাকি আছে। স্যার 3টি ক্ষতিকর তিনটি কোটি সিহানে শেষ, সিহানে শেষ। তাহলে মাটি ক্ষয়ের 3টি ক্ষতিকর দিক হলো জমি উর্বরতা হারায়, মাটির পানি ধারণ ক্ষমতা হ্রাস পায় এবং ফসলের উৎপাদন ক্ষমতা কমে যায়। শ্যামলে কোন জায়গায় আছো তুমি? মাটি ক্ষয়ের 3টি ক্ষতিকর দিক। তুমি তো তুমি স্ক্রিনশট নাও, অনেক সময় লাগবে তোমার। এটা দিয়েছি কতক্ষণ হয়েছে? এটা দিয়েছি আমরা অনেকক্ষণ হয়েছে। আমরা পরের প্রশ্নে আসি। কম্পোস্ট কি? কম্পোস্ট কি? কম্পোস্ট জৈব সার। 1 নাম্বার, মাটি সংরক্ষণে 5টি করণীয় লেখো। স্যার এই প্রশ্নটা শীটে আছে? আমি জানি না, সেটা আমার কাছে নেই। কম্পোস্ট একটি জৈব সার, মাটি সংরক্ষণে আমরা পড়াচ্ছি এখানে, খেয়াল করো। মাটি সংরক্ষণে 5টি করণীয়। 5টি করণীয় কি কি থাকতে পারে? 1 হলো বিশেষ প্রয়োজন ছাড়া বন বাগান ধ্বংস না করা। খেয়াল করো, মাটি সংরক্ষণ করতে তুমি যখন চাইবে, যদি চাও মাটিটা ক্ষয় না হোক, মাটি সংরক্ষণ থাকুক, তাহলে বিশেষ প্রয়োজন ছাড়া বন বাগান ধ্বংস না করা। ঠিক আছে? এরপরে আরো করণীয় থাকবে, যেমন হলো মাটি উন্মুক্ত না রাখা, খোলা না রাখা, অর্থাৎ বাউন্ডারি দেওয়া গাছের চারপাশে, এরকম। ফসলের অপ্রয়োজনীয় গোড়া মাটিতে রেখে দেয়া, ফসলের অপ্রয়োজনীয় গোড়া মাটিতে রেখে দেয়া। গোড়া থাকলে ওই মাটিটা থাকে, গোড়া চলে গেলে মাটি চলে যাবে। কৃষিক্ষেতের মাঝে উঁচু আইল বাঁধা, উঁচু বাঁধ দেওয়া আর কি। হ্যাঁ, কৃষিক্ষেতের মাঝে। ধান কাটার পর জমিতে থাকা এর গোড়া পোড়ানো বন্ধ করা। ধান গাছ কাটার পরে জমিতে যে গোড়াটা থেকে যায়, আমরা অনেকে কি করি, আমরা অনেকে হয়তোবা এই গোড়াটা আগুনে পুড়িয়ে ফেলি বা আগুন লাগিয়ে দিই ওখানে, যাতে কি হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়। হয়তো আমরা সুবিধার জন্য মনে করি তাই এই কাজটা করি, কিন্তু আসলে বলা হচ্ছে এটাই আসলে অসুবিধা। ধান কাটার পর জমিতে যদি কোনো গোড়া থাকে সেটা পোড়ানোটা বন্ধ করা। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমার 2 নম্বরের প্রশ্ন এবং উত্তর, এটা লিখে নাও সবাই। আসলে এগুলো খুবই সহজ, তুমি লেখো, ঘড়ির টাইম ধরে লিখলে দেখবা তোমার 3-4 মিনিট বেশি সময় লাগবে না, আস্তে আস্তে লিখলেও। 1 মিনিটে কিন্তু কয় লাইন লেখা যায় খেয়াল করবা, একটা মিনিটে কয়টা লাইন লেখা যায় এটা খেয়াল করিও। যে কোনো পড়া, সেটা বাংলা হোক, ইংরেজি হোক, তোমার মুখস্থ হোক বা দেখে দেখে হোক, একটা মিনিটে কয়টা লাইন লেখা যায়? তাহলে এখানে কয়টা লাইন আছে? এখানে 1 2 3 4 5 6টা লাইন, ঠিক তো? তাহলে এইগুলো বেশিগুলো খেয়াল করবা। অনেকে আছে 10 মিনিট জায়গা, 20 মিনিট জায়গা, তবুও বলা যায় বাকি আছে, আর অনেকে 3-4 মিনিটে শেষ হয়ে জায়গা। তাহলে মাটি সংরক্ষণের 5টি করণীয় হলো বিশেষ প্রয়োজন ছাড়া বন বাগান ধ্বংস না করা, মাটি উন্মুক্ত না রাখা, ফসলের অপ্রয়োজনীয় গোড়া মাটিতে রেখে দেয়া, কৃষিক্ষেতের মাঝে উঁচু আইল বাঁধা, ধান কাটার পর জমিতে থাকা এর গোড়া পোড়ানো বন্ধ করা। আমরা আজকে 3টা প্রশ্ন পড়বো, এরপর আমরা আর লিখবো না। 3টে প্রশ্ন, 2 নম্বরটা লেখো, 3 নম্বরটা আমি দেখি কি করতে পারি। আগে ফার্স্ট 2 নম্বর শেষ করো। কম্পোস্ট জৈব সার, কম্পোস্ট কি? আগে 2টা পর্যন্ত আছি আমরা, এরপর দেখবো, সময় থাকলে পরেরটা দেখবো। 2 নম্বরে দেখো আমরা কম্পোস্ট কি।
তবে আজকে তোমাদের কাছ থেকে কিছু শূন্যস্থান জিজ্ঞেস করার চেষ্টা করব, দেখি তোমরা শূন্যস্থান বলতে পারো কিনা। এটা পরে আসবে, প্রথমে 2 নম্বর শেষ করো। প্রথমে আমরা 2 নম্বরটা শেষ করি। রোহানের মিউট, কিন্তু রোহান কিছু বলবে না। রোহান মাইক্রোফোন নিয়ে দাঁড়া থাকবে, কিছু বলবে না। তাহলে আমরা যদি কারো শেষ হই আমাকে বলবে, যার শেষ হয়েছে তাকে, সে আমাকে বলবে কার শেষ হলো। কম্পোস্ট কি? কম্পোস্ট হলো কি বলবে সবাই? ফিনিশ। জিনিস নাম দেখি। খালিদ পড়ো তো, তুমি খালিদ পড়ো। কম্পোস্ট কি? মাটি সংরক্ষণে 5টি করণীয় লেখো। কম্পোস্ট একটি জৈব সার। মাটি সংরক্ষণ 5টি করণীয় হলো: বিশেষ প্রয়োজন ছাড়া বন বাগান ধ্বংস না করা, মাটি উন্মুক্ত না রাখা, ফসলের অপ্রয়োজনীয় গোড়া মাটিতে রেখে দেওয়া, কৃষি ক্ষেতের মাঝে উঁচু আইল বাঁধা, ধান কাটার পর জমিতে থাকা এর গোড়া পোড়ানো বন্ধ করা। ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, ওয়াসিকা শেষ। তাহলে আমরা বুঝতে পেরেছি সুবাইতা শেষ। সুবাইতার সমস্যা হচ্ছে নেট সমস্যা। ওয়াসিকা শেষ, সিমিনের শেষ হয় নাই, রোহানের তো নাই। এরপরে অরিত লিখছে, ফিনিশ। শ্রেয়ান লিখছে, শিহামুল। বিশেষ প্রয়োজন ছাড়া বন বাগান ধ্বংস না করা, মাটি উন্মুক্ত না রাখা, আখ্যা করা, ফসলের অপ্রয়োজনীয় গোড়া মাটিতে রেখে দেওয়া, কৃষিক্ষেতের মাঝে উঁচু আইল বাঁধা, ধান কাটার পর জমিতে থাকা এর গোড়া পোড়ানো বন্ধ করা। তাহলে এটা হচ্ছে মাটি সংরক্ষণের 5টি করণীয়। যাদের শেষ হয়নি তার একটু বলো, কার কার শেষ হয়নি আমি শুনি। যদি কারোর প্রয়োজন না হয় পেজটা চেঞ্জ করে দিই। কারো কি প্রয়োজন আছে? পেজটা কারোর প্রয়োজন আছে? শ্রেয়ান, সামিন, ওদের প্রয়োজন আছে। শ্রেয়ান, তুমি কোন জায়গায় আছো? কতটুকু লিখছো? আমি 4 নম্বরের মাঝে। আচ্ছা, মাঝে উঁচু আইল বাঁধা। আর সামিন, সিমিনের কি অবস্থা? কার বিষয়ে লেখা হয়েছে বলো, কতটুকু লিখেছো? কত নাম্বার? সামিনের শেষ। আমি 5 নম্বরে। তাহলে 5 নাম্বার আর 4 নাম্বার, তার মানে আমরা শেষের দিকে আছি। কৃষি ক্ষেতের মাঝে উঁচু আইল বাঁধা, আশা করি শ্রেয়ানের শেষ উঁচু আইল বাঁধা লেখাটা। 5 নাম্বার হচ্ছে ধান কাটার পর জমিতে থাকা এর গোড়া পুরানো বন্ধ করা। ধান কাটার পর জমিতে থাকা এর গোড়া পুরানো বন্ধ করা। তো এই গোড়াটা আমরা পুরাই বা গ্রামে গঞ্জে, এটা যদি জমির জন্য ক্ষতিকর, তা আমরা নিজেরাই সেটা জানি না। আমরা যারা চাষবাস করি তারা হয়তো জানি না এই বিষয়টা। তো যাই হোক, আমরা যে 2-1 জন আছো বলেছ, তারাও কিন্তু শেষের দিকে আছে। স্যার ফিনিশ। এই সামিনের শেষ, শ্রেয়ানের শেষ।
শ্রেয়ান কতটুক স্যার গোড়া পোড়ানো বন্ধ শেষ করা? শেষ, বন্ধ করা, বন্ধ না বন্ধ করা। তাহলে আমরা আজকে লাস্ট দেখব ফসল আবর্তন কি। মাটি দূষণের 4টি ফলাফল লেখো। ফসল আবর্তন কি? একই জমিতে একই ফসল বছরের পর বছর চাষ না করে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল চাষ করা হলো ফসল আবর্তন। গতকাল ক্লাসে পড়িয়েছিলাম পরীক্ষায় শর্ট কোশ্চেন আসতে পারে, শর্ট কোশ্চেন আসতে পারে শুধুমাত্র ফসল আবর্তন কি, তখন লিখতে হবে একই জমিতে একই ফসল বছরের পর বছর চাষ না করে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল চাষ করাই হলো ফসল আবর্তন। আচ্ছা, মাটি দূষণের 4টি ফলাফল। মাটি দূষণের 4টি ফলাফল: জীবের বাসস্থান ও প্রকৃতি কি হয়? ধ্বংস হয়। এটা লাস্ট। মাটির উৎপাদন ক্ষমতা হ্রাস পায়। দূষিত মাটিতে জন্মানো ফসলে ক্ষতিকর পদার্থ থাকতে পারে। মানুষ ও অন্যান্য প্রাণীর বিভিন্ন রোগ হয়। তাহলে এই প্রশ্নটা যারা লিখছো তারা একটু দ্রুত লিখবা। আমার হাতে আজও 10 মিনিটের মতো সময় আছে। যারা লিখছো তারা একটু দ্রুত লিখবে এবং এটা লাস্ট প্রশ্ন উত্তর। ফসল আবর্তন কি? একই ফসল বছরের পর বছর চাষ না করে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল চাষ করাই হলো ফসল আবর্তন। কিভাবে সম্ভব বলতো? তুমি যে বলেছো আই হ্যাভ ফিনিশড, কিভাবে সম্ভব বলো? স্যার আমি 2 নম্বরটা লিখতে পারিনি। তুমি 3 নম্বর লেখো আগে। তুমি 3 নম্বর লেখছো কিভাবে? আমাকে দেখাও, পেজ দেখাও। আমি লিখছি, দেখেন এক মিনিট হয়নি। তুমি 2 নম্বরে ছিলা কোথায়? 2 নম্বর তো অনেকক্ষণ দেখিয়েছি। তুমি স্যার এটা কি লাস্ট পেজ? লাস্ট স্যার এটা পেজ, কি লাস্ট? লাস্ট পেজ। রোহান, রোহান 2 নম্বরে দেখতে পাওনি মানে এখন 2 নম্বর সময় এখানে। স্যার এই তিনটা কি হোমওয়ার্ক করব? হ্যাঁ হ্যাঁ, হোমওয়ার্কে তুমি আগে দেখবে, আগে হোমওয়ার্ক খুলবে, খোলার পর দেখবে যে আমি কি লিখেছি। ওটা দেখার পরে তুমি দেখবে আমি কি মুখস্থ করতে বলেছি নাকি এইচডব্লিউ করতে বলেছি সেটা দেখবে। এখন দেখতে পারবে তুমি, এখন চাইলে এখানে হোমওয়ার্ক ঢুকে দেখতে দেখতে পারবে যদি শো হয়। আশা করি শো হবে। তাহলে মানুষ এবং অন্যান্য প্রাণীর বিভিন্ন রোগ হয়। রোহান তুমি লেখো নাই, তুমি হয়তো স্ক্রিনশট নিয়েছো, বলছো আমার শেষ। তো ফসল আবর্তন কি? মাটি দূষণের 4টি ফলাফল: একই জমিতে একই ফসল বছরের পর বছর চাষ না করে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল চাষ করা হলো ফসল আবর্তন। আমরা প্রথম থেকে চেষ্টা করব দেখানোর জন্য। তো আমাদের ওয়েট করতে হবে ততক্ষণ। আমরা 2 মিনিট পর পেজ চেঞ্জ করব। 2 মিনিটের মধ্যে লিখে নাও। যারা লিখছো তারা 2 মিনিটের মধ্যে শেষ করে লিখে নাও। যাদের শেষ হয়েছে আমরা কিছু প্রশ্ন করব, দেখি তোমরা উত্তর দিতে পারো কিনা। এই ফাঁকে ওরা লিখে নিক।
আমরা কিছু শর্ট কোশ্চেন শূন্যস্থান জিজ্ঞেস করবো ফার্স্ট তোমাদের। স্যার ফিনিশ। ধন্যবাদ তোমাকে। আমরা কিছু প্রশ্ন জিজ্ঞেস করছি এখন, উত্তরগুলো তোমরা তোমরা দিবে। ফার্স্ট কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেন। ফার্স্ট শর্ট কোয়েশ্চেন হচ্ছে উট উট তার পিঠের কুঁজে ড্যাশ জমিয়ে রাখে, কি হবে? চর্বি। চর্বি। ধন্যবাদ। উদ্ভিদ উদ্ভিদ ড্যাশ সাহায্যে মাটি আঁকড়ে থাকে। শেকড়ের। মূল বা শেকড়ের। মূল বইয়ে হয়তো মূল আছে, মূল লেখলেই বেশিরভাগ গ্রহণযোগ্য হয়। জীব তার প্রয়োজনীয় সকল বস্তু ড্যাশ থেকে পেয়ে থাকে। প্রাণী থেকে। প্রাণী থেকে। না স্যার, প্রশ্নটা আবার বলেন দেখি। জীব তার প্রয়োজনীয় সকল বস্তু ড্যাশ থেকে পেয়ে থাকে। স্যার উদ্ভিদ। উদ্ভিদ। উদ্ভিদ হবে নাকি পরিবেশ হবে? উদ্ভিদ হবে, কোনটা হবে? পরিবেশ। আচ্ছা দেখে নিও, উত্তর থাকবে সেটার মধ্যে উদ্ভিদ। এরপর হচ্ছে উদ্ভিদ ড্যাশ থেকে শক্তি পেয়ে থাকে। তো খাদ্য। মাটি। বন্যা, খরা, ঝড়, ভূমিকম্প এগুলো হলো ড্যাশ। বন্যা, খরা, ভূমিকম্প এগুলো হলো ড্যাশ, কি হবে? পরিবেশের ব্যাপক পরিবর্তন। নাকি প্রাকৃতিক দুর্যোগ? প্রাকৃতিক দুর্যোগ। খাদ্য তৈরির সময় উদ্ভিদ বাতাসে ড্যাশ ত্যাগ করে। অক্সিজেন। সার কত প্রকার? 2 প্রকার। কি কি? ইউরিয়া, কম্পোস্ট। কি কম্পোস্ট? জৈব সার ও জৈব সার। জৈব সার। জৈব সার, অজৈব সার। মৃৎশিল্পে দুটি জিনিসের নাম বলো তো, লেখো দুটি নাম বলো, মৃৎশিল্পে তৈরি হয় এমন দুটি জিনিস। মাটির কলস, মাটির পুতুল। মাটির কলস, মাটির পুতুল। ছায়াযুক্ত ও স্যাঁতস্যাঁতে শীতল স্থানে জন্মায় এমন দুটি উদ্ভিদের নাম বলো। মৎস্য ফার্ম। আচ্ছা। সুন্দরবনে দেখা যায় এমন দুটি প্রাণীর নাম বলো। রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ। হরিণ দেখা যায়, বলো। স্যার আমরা একটু এটা একটু পাল্টাই দিতে পারবো না? কোনটা? মানে রয়্যাল বেঙ্গলের বনে তো অনেক কিছুই দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, সুন্দরবন যেরকম দেখা যায় সেরকম বলতে পারবা। আচ্ছা। এরপরে টাইগার বলে একটু ভালো লাগে আর কি, বাংলাদেশ তো টাইগারের দেশ। হ্যাঁ, রয়্যাল বেঙ্গল টাইগার। আচ্ছা, মাটির উর্বরতা বৃদ্ধির জন্য তুমি কি করতে পারো? দুটো উপায় বলো তো। মাটির উর্বরতা বৃদ্ধির এখানে জন্য কি সেখানে করো? ময়লা আবর্জনা ফেলতে না পারি, আবার উদ্ভিদ ও ঘাস লাগিয়ে মাটির ক্ষয় রোধ করতে পারি। আচ্ছা, মানুষের তৈরি পরিবেশে রয়েছে এমন দুটি উপাদান লেখো। আমাদের তৈরি পরিবেশে রয়েছে এমন দুটি উপাদান কি কি? লোহা। ঘর বাড়ি। ঘর বাড়ি এরকম, ঠিক আছে। মসজিদ আছে, স্কুল আছে, এগুলো। নৌকাও তুমি বানাও, এরকম তৈরি করতে পারবে মানুষ যা। আচ্ছা, তো এইরকম প্রশ্ন আমাদের থাকবে পরীক্ষায়। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি পেঙ্গুইন কোন অঞ্চলের প্রাণী, কে বলতে পারবে? মেরু অঞ্চলের। তাহলে মেরু অঞ্চলের একটি বৈশিষ্ট্য বলো তো। মেরু অঞ্চল। মেরু অঞ্চল বরফে ঢাকা থাকে। ধন্যবাদ। আরেকটা বলো, আরেকজন। মেরু অঞ্চল। মেরু অঞ্চল। মেরু অঞ্চলে সব থেকে বেশি ঠান্ডা পড়ে। আচ্ছা আচ্ছা, বরফে আচ্ছাদিত থাকে এরকম। তো তোমরা তো সব পাচ্ছ, বললে তো পারতেছো, অনেকে রেসপন্স করতেছো। হ্যাঁ, আচ্ছা, আগামী ক্লাসে দেখি তোমাদের কিছু সরাসরি জিজ্ঞেস করবো না কিছু। খুব ভালো লাগলো উত্তর দেওয়ার জন্য তোমাদের। তো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের সময় অনেকটা কমে গেছে। আমরা প্রথম থেকে যারা একটু দেখো নাই বা সিনার ফার্স্ট পেজটা আবার একটু দেখাচ্ছি, প্রথম পেজ। ফার্স্ট পেজ যদি কারোর প্রয়োজন হয় স্ক্রিনশট নিয়ে নাও, টাইম খুব কম আমাদের। ফার্স্ট পেজ।
প্রথম পেজ, খুব ইম্পর্টেন্ট একটা পড়া। ওকে, স্ক্রিনশট নিয়েছো? সেকেন্ড পেজ, রোহান সেকেন্ড পেজ নিয়ে নাও। ক্যামেরা অন রাখবে তোমরা, তো ক্যামেরা অন নেই এখানে। এরপরে থার্ড পেজ, যদি কোনো কিছু লেখার বাকি থাকে স্ক্রিনশট নিয়ে নাও, যদি লেখা বাকি থাকে স্ক্রিনশট নিয়ে নাও। স্যার হোমওয়ার্ক হোমওয়ার্ক হচ্ছে তিনটে মুখস্থ করা। আমি একবার দেখি হোমওয়ার্ক তোমাদেরকে, আসলে আমি তো অ্যাপসে দিয়ে দিয়েছি, এগুলো মুখস্থ করতে বলা হলো, মুখস্থ করলে হবে। যেহেতু আজকে এখন লিখে নিয়েছো, তো আমরা স্টপ শেয়ারে চলে আসবো এখনই। স্টপ শেয়ার, তাহলে আমরা কিছু থাকবে না বুঝি নেই। স্যার এগুলো লিখতে হবে না? এটা তুমি আজকে হোমওয়ার্কে আসবে, হোমওয়ার্কে এসে তুমি এখানে তো হোমওয়ার্কে তো লিখতে বলা হয় সবসময়। মানে আমি পাঠাবো নাকি আমি কালকে স্কুলে নিয়ে যাব? অ্যাপস না, স্কুলে আসলে তখন স্কুলে আসবে। স্কুলে আমার ক্লাস থাকবে, আমার ক্লাস থাকবে তখন আমাকে দেখাবে। আমার যদি ক্লাস না থাকে তখন তুমি দেখাবা কাকে? যাই হোক, তুমি এখনই যদি অন করো, কোনটা তুমি যদি এখন অ্যাপস অন করে দেখো যে তোমার বাড়ির কাজ কি, তুমি দেখতে পাবে সেখানে SW আছে নাকি শুধু মুখস্থ করতে বলা হয়েছে সেটা লেখা আছে। কেমন? স্যার ওখানে লিখতে বলা হয়েছে। লিখতে বলা হয়, তুমি দেখেছো এখন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম